সত্যযুগে সুদামা ছিলেন চার নারায়ণের এক নারায়ণ। আবারও সবাই জানে নারায়ণ একজন, তাই তো না? কিন্তু নারায়ণ চারজন। কে কে চারজন? বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। চার নারায়ণ ত্রেতা যুগে চার ভাই হয়ে চলে এলো। চার ভাই। বসুদেব হলো রামচন্দ্র হয়ে, শঙ্কর্ষণ হলো লক্ষণ হয়ে, প্রদ্যুম্ন হলো ভরত হয়ে, আর অনিরুদ্ধ এলেন শত্রুঘ্ন হয়ে। চার নারায়ণ, চার ভাই। কেন এলো? ত্রেতা যুগের কথা। কেন এলো? এই যে চার নারায়ণ চার ভাই হয়ে এলো, ত্রেতা যুগে যখন রাজা দশরথ অন্ধমুনি ছেলে সিন্ধুকে তীরবিদ্ধ করেছিল, শব্দবেদী বাণ নিক্ষেপ করেছিল। রাজা দশরথ ছিল হরিণে জল খাচ্ছে, শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন। সেই বাণ গিয়ে অন্ধমুনি ছেলে সিন্ধুর বুকে গিয়ে বিদ্ধ হলো। যখন চিৎকার করে পড়ে গেলেন, রাজা দশরথ গিয়ে দেখলেন, এই আমি কি করেছি? এক মণিপুত্রকে তীর মেরেছি। মণিপুত্র মারা যাবার আগে, সিন্ধু মারা যাবার আগে রাজা দশরথকে বলে গেলেন, রাজা, আমার পিতামাতা দুজনেই অন্ধ। আমি মারা গেলে আমার পিতামাতা দুজনেই মারা যাবে, কারণ তারা চোখে দেখতে পায় না, তারা খেতে পাবে কেন করে? তাদের বেঁচে থাকার অবলম্বন একমাত্র আমি। তবে আমার এই মৃত্যু সংবাদটা আমার পিতা মাতাকে জানিয়ে দিয়ে যাবে। রাজা এই কথা বলেই সিন্ধু মারা গেলে রাজা দশরথ কোলে তুলে নিলেন। সিন্ধুকে তুলে নিয়ে যখন যাচ্ছে পিতা মাতার কাছে, গাছের পাতা পড়েছে, পাতার মর্মর শব্দ শুনে অন্ধমণি বলছেন, কেঁদে, সিন্ধু এলি বাবা, আমাকে একটু জল দাও, আমি বড় পিপাসার্থ। রাজা দশরথ পরীক্ষা করছিলেন প্রকৃত অন্ধ কেনা, ঘুরছে, পিছন দিয়ে ঘুরে যাচ্ছে। যখন বারবার জল চাইছেন, দিচ্ছেন না, তখন রাজা যখন জল দিচ্ছেন না, তখন অন্ধমণি ধ্যান যোগে দেখলে রাজা দশরথ এসেছে এবং তার একমাত্র পুত্র সিন্ধুকে বধ করে। অন্ধমণি বলে বসলে, কীর্তিবাস রচিত রামায়ণের 76 পাতায় কথাটা লেখা আছে, আর কি দশরথ সাপিব তোমাকে, এই মতো তব প্রাণ যাকে পুত্র শোকে। আমি পুত্র শোকে মারা যাব, আমার তো সন্তানই নেই, তাহলে আমি কেমন করে পুত্র শোকে মারা যাব? অন্ধমণি ভাবলেন, আমার বাক্য মিথ্যা হবে, আমার বাক্য মিথ্যা হবে। অন্ধমণি ধ্যান যোগে দেখলেন চার নারায়ণ চার ভাই হয়ে আসবে। অন্ধমণি রাজা দশরথকে বললেন, দশরথ, জামাইকে দিয়ে পুত্রেষ্টির যোগ্য করাবে। তাহলে রাজা দশরথের জামাইটাকে দিয়ে যোগ্য করবেন। এই যে রাজা দশরথ কটা বিয়ে করেছিল কেউ জানেন? রাজা দশরথের স্ত্রী কটা? 3টে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তাই তো? কিন্তু কীর্তিবাসী রামায়ণ যদি ভালো করে পড়েন দেখবেন সেখানে লেখা আছে রাজা দশরথের স্ত্রী ছিল মোট 750টা। 750টা বিয়ে করেছিল। তার মধ্যে ভার্গব রাজার কন্যা হেমলতা, এই হেমলতার গর্ভে প্রথমে রাজা দশরথের একটা মেয়ে হয়েছিল, যার নাম ছিল শান্তা। এই শান্তা পালিত হয়েছিল লম্পট রাজার কাছে। লম্পট রাজার কেউ ছিল না। সেই শান্তার সঙ্গে বিয়ে হয়েছিল বিবান্দক মণির পুত্র ঋষ্য সিংহ মণি, যার মাথায় একটা সিং ছিল, হরিণের পেটে জন্ম হয়েছিল। এই ঋষ্য সিংহ মণিকে দিয়ে পুত্রেষ্টির যজ্ঞ করালেন। পুত্রেষ্টির যজ্ঞ করে
সে যজ্ঞের যে চূর্ণ মন্থরা পাশ থেকে বলে উঠলেন কৈকেয়ীর দাস মন্থরা। এই কৈকেয়ী রাজা সুমিত্রাকে বেশি ভালোবাসে, 750 বিয়ে করেছিল, কিন্তু 3জন প্রধান ছিল। কেন? কৌশল্যা ছিল ন্যায়পরায়ণা, কৈকেয়ী ছিল স্বামী সেবা পরায়ণা, আর সুমিত্রা ছিল সবচেয়ে দেখতে ভালো। তাই 3জনকে প্রধান করেছিল। ওই জন্য 3জনকে আমরা জানি, কিন্তু বিয়ে করেছিল 750। সুমিত্রাকে বেশি ভালোবাসে। মন্থরা যুক্তি দিচ্ছে কৈকেয়ীর দাসী, এক কাজ কর, যে এই চূর্ণ খাবে তার তো সন্তান হবে। এক কাজ সুমিত্রাকে ভাত দিয়ে দে। কি করে বারণ করবো বলে? বারণ করতে হবে কেন? ওকে স্নান করতে পাঠিয়ে দে, ও পুকুরে স্নান করতে যাবে, তোমার সেই সুযোগে খেয়ে নেবে। তাই করেছে, শিলে বেটে খেয়েছে না দুজন। সুমিত্রা এসে বলছে, দিদি আমার জন্য হাই যা, ভুলে গেছি। সুমিত্রা তখন করেছিল কি, শিল ধুয়ে, এরা সরাসরি ওষুধ খেয়ে এদের একটা করে হলো। আর সেই সুমিত্রা শিল ধুয়ে গেল তার কাকে ফাঁকি দেবে, ফাঁকি কাকে দেবে? তবে এদের দুটো যে হয়েছে বীরের মতো। রামচন্দ্রের চেয়ে লক্ষণ তো শ্রেষ্ঠ নাকি? রামচন্দ্রের চেয়ে লক্ষণ শ্রেষ্ঠ, কারণ রামচন্দ্র জানতো এগুলো আমার পক্ষে সম্ভব নয়, লক্ষণ একমাত্র পারবে। তাই রামচন্দ্র লক্ষণকে বলেছিল, ভাই রে, তুই আমার ছোট হয়ে, আমার ছোট হয়ে তুই দাদার মতো কাজ করলি, তুই দাদার মতো কাজ করলে আমি তোকে আশীর্বাদ করি, তুই পরজন্মে দাদা হবি, পরজন্মে দাদা হবি, পরজন্মে দাদা হবি, পরজন্মে দাদা হবি, আশীর্বাদ করি তোরে, পরজন্মে দাদা হবি, এই আশীর্বাদ তোরে, এই আশীর্বাদ করি তোরে, লক্ষণ তারপর দিয়ে কে বাবা? কৃষ্ণ দাদা বড় নাম, রামচন্দ্র আশীর্বাদ করেছে। এই যে তেতা যুগের সত্যযুগের 4 নারায়ণ, তেতা যুগের 4 ভাই হয়ে চলে এলো। আর তেতা যুগের যিনি ভরত, তিনি তাপর যুগের সুদামা। আমরা সবাই রামের ভাই লক্ষণ বলে জানি, কিন্তু ভরতের যে কত অবদান কেউ জানত না। ভরতের যে কত অবদান, যেদিনকে রাজা দশরথ ঘোষণা করলেন আগামীকাল রামচন্দ্রের অভিষেক হবে, রামচন্দ্র হবে অযোধ্যার রাজা। যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে ওই অযোধ্যা। কথাটা কানে গেল কার? মন্থরা। মন্থরা ছুটতে ছুটতে গেছে, কৈকেয়ী শুনেছিস? বলে কি, আগামীকাল রামচন্দ্রের অভিষেক হবে, রামচন্দ্র হবে অযোধ্যার রাজা। কথাটা শোনা মাত্রই কৈকেয়ী তার মুখ ধরে মালাটা গলা থেকে খুলে মন্থরার গলায় পরিয়ে দিয়ে বলছিল, মন্থরা তুই আমাকে কি কথা শোনালে? আমার রাম রাজা হবে। মন্থরা রে, আমার রাম রাজা। মন্থরা দেখছি উল্টো হয়ে গেল, তোর নাম তোর ছেলে ভরত, বলে আমার রাম রাজা। মন্থরা দেখছি তো উল্টো হয়ে গেল, বলে রাম রাজা হলে তোর কি দশা হবে জানিস? বলে কি হবে? তোকে তাড়িয়ে দেবে। কৈকেয়ী বলছে যদি ছেলে মাকে তাড়িয়ে দেয় দেবে। মন্থরা দেখছে তা তো রাখছে না, তোকে তো তাড়াবে, তোর ছেলে ভরত যখন মামার বাড়িতে থেকে আসবে তাকেও তাড়িয়ে দেবে। এইখানটা মায়ের অন্তরে লেগে গেল, লাগানো কথা লাগে বেশি। আমাকে তাড়িয়ে দেবে, আমার ছেলেটাকে তাড়িয়ে দেবে। মন্থরা কি করবো? বলে এই তো সুযোগ, চেয়ে নে।
এইবার ছেলে বলে কি চাইবো? সেই দুটো বর। যে দুটো বর পাওনা ছিল কইকের, কি প্রথম বর? না, রাজা দশরথ সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করেছিল, অসংখ্য তীরবিদ্ধ হয়েছিল রাজা দশরথ। সুসেন বৈদ্য বলেছিলেন রাজা দশরথ আর বাঁচবে না, সারা উড়ো পচে গেছে, আর বাঁচবে না। 750 জন স্ত্রী দাঁড়িয়ে আছে গোল করে ঘিরে। কবিরাজ ঠাকুর যেমন তেমন করে আমাদের স্বামীকে বাঁচিয়ে দিন, বিনিময়ে আপনি যা চাইবেন তাই দেব, বাঁচিয়ে দিন। সুসেন বৈদ্য বলেছিলেন আমি ঔষধ তৈরি করে দিয়ে যাব, 5 মিনিট অন্তর অন্তর খাওয়াতে হবে, আর ওই ক্ষত স্থান লাগাতে হবে। কতদিন করতে হবে কবিরাজ ঠাকুর?